স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে মামলা নথিপত্র সহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। দুবাই তাকে ফেরত পাঠাবে বলেও আশা প্রকাশ করেন। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আবেদনের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেয়া শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও দেখুন আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুর্নীতি করবে। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় সরকার দ্রুতগতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। আমাদের পুলিশ বাহিনী হয়তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই, মানে খুব তড়িৎ গতিতে। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমদকে দুবাইয়ে গ্রেপ্তারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনেই পাঠিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ডওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ডওভার করেছে। এদিকে 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়েও সতর্কবার্তা দেন তিনি। উচ্ছৃঙ্খল আচরণ করা হলে নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা করবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী 21 থেকে 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর করবেন। মালয়েশিয়া সফরে মুক্ত বাণিজ্য শ্রমবাজারের সংকট নিয়ে সমাধান নিয়েও আলোচনা হবে। আর চীন সফরে 13টি সমঝোতা ও 2টি চুক্তি সম্ভাবনা রয়েছে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, চীনের সঙ্গে তিস্তা সহ সমন্বিত নদী ব্যবস্থাপনা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অংশীদারী দেশ মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরে 2টি চুক্তি এবং 13টি সমঝোতার স্মারক স্বাক্ষরে আশা করছে বাংলাদেশ। সফরে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও উন্নয়ন সহযোগিতা গুরুত্ব পাবে। বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় লিডারশিপের সাথে অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে এবং আপনি এও জানেন যে যেটা আমরা বলেছি যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম হবে। সুতরাং নিশ্চয়ই আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাই। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সফরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিস্তা মহাপরিকল্পনা ও নদী ব্যবস্থাপনা। এই নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে মালয়েশিয়া সফরে সবচেয়ে গুরুত্ব পাবে শ্রমবাজার। বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগ সহজ করার বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনও চাইবে ঢাকা। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এ সফরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। সফরে দেশটির প্রধানমন্ত্রী এবং রাজার পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আধিপত্যবাদের সামনে সরকার মাথা নত করলে জনগণ ছেড়ে কথা বলবে না। তিনি বলেন, সীমান্তে পুশিনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে, যা বিজিবিকে সাথে নিয়ে জনগণ রুখে দেবে। খুলনার সার্কিট হাউস ময়দানে 11 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেন 11 দলীয় নেতৃবৃন্দ। আতিকুর রহমান তিতাসের আরেকটি রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে খুলনায় দুপুর 2টায় শুরু হয় 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। এ সময় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান জোট নেতারা। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আয়োজিত সমাবেশে 11 দলীয় জোটের নেতারা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার হরণ ও কর্তৃত্ববাদী প্রবণতার অভিযোগ তোলেন। বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছে সরকার। বিএনপির উকিলেরা তাদেরকে জেল থেকে বের করেছে, এটা তো রেকর্ড আছে, এটা তো আমার কথা না। তাহলে তারা কি চায়? দেশটাকে আবার ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য 11 দল রাজপথে নামবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে জনগণের অধিকার ক্ষুণ্ণ হলে আবারও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদ, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ চলবে না। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। পরে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার যদি কোনো ধরনের আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করে তাহলে জনগণ মেনে নেবে না। সীমান্তে পুশিনের নামে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ ও বিজিবি একসঙ্গে তা প্রতিহত করবে। খানজাহান আলী শাহ মখদুম, শাহজালালের এই বাংলাদেশে জনগণ সেই মুচকি হাসি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে উল্লেখ করে রাজনৈতিক প্রভাবমুক্ত, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। একসাথে আমরা লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের দূষরদের বিরুদ্ধে, দলখানাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার শিশুর সন্তান যে কেড়ে নেয় সেই দর্শকদের বিরুদ্ধে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একমাত্র দল যারা 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। জামায়াত ইসলামীকে নিয়ন্ত্রিত দল বলেও মন্তব্য করেছেন তিনি। আর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে একটি মহল উস্কানির মাধ্যমে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শাবনম অবনী রিপোর্ট। মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠের পুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না এবং দলটি দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক আন্দোলন চালিয়ে আসছে। আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসই করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেতৃত্ব খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি করেছেন। বিরোধী দল গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে জামায়াতে ইসলামীকে নিয়ন্ত্রিত রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদেরকে গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে
এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। অন্যদিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত এক সেমিনারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শক্তিশালী পররাষ্ট্র নীতি থাকতে হবে এবং সেই নীতির উপর ভিত্তি করেই বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তারই অংশ হিসেবে দেশের প্রধানমন্ত্রী আগামীকাল তিনি দুটি দেশ সফরে যাচ্ছেন। আমি আগেই বলেছি, কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোর 6টার দিকে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ এবং 4 জন শিশু রয়েছে। 59 বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, খবর পাওয়ার পর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সীমান্তের ভেতরেই তাদের প্রতিহত করে। তিনি আরও জানান, এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। এর আগে রাজধানীতে আর্মি স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের চূড়ান্ত খেলা উপভোগ করতে রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি খুদে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে গিয়ে প্রতিযোগী দলের সদস্যদের সাথে কুশল বিনিময় এবং কর্মোদ্যমও করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যালারিতে থাকা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের দিকে এগিয়ে যান তিনি। এ সময় তৈরি হয় এক অভূতপূর্ব উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে গ্যালারি থেকে নেমে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তাকে ঘিরে ধরে ক্ষুদে ভক্তরা। হাসি মুখে তাদের সাথে হাত মেলান সরকার প্রধান। সরিয়ে না দিয়ে তাদের নিয়েই সারা মাঠ ঘুরে দর্শকদের প্রতি অভিবাদন জানান তারেক রহমান। পরে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বালক এবং বালিকাদের ফাইনাল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। খেলা শেষে পুরস্কার বিতরণীর আগে বক্তব্যে নিজেদেরকে মেধা মননে যোগ্য করে গড়ে তুলতে নতুন প্রজন্মকে নির্দেশনা দেন তারেক রহমান। তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিকভাবে গড়ে উঠতে সরকারের দেয়া অঙ্গীকার পূরণের কথাও জানান তিনি। আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। বালিকা গ্রুপের খেলায় নামদাইল উপজেলার আচারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় পাবনার সাথিয়া উপজেলার জোরগাথা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালক গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে
চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরই মাধ্যমে জবনিকা ঘটে প্রায় ১.৫ মাসব্যাপী চলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। মরক্কোর বিপক্ষে ড্রয়ের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় সেলেসাওরা। শুরুতে রাফিনিয়ার একটি গোল বাতিল হলেও মাতেউস কুনহা জোড়া গোল করেন। অন্য গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। আক্রমণাত্মক ফুটবল খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আনচেলত্তির দল। দর্শকও উপভোগ করেছে সাম্বা ডান্স। জুবাইর রহমানের রিপোর্ট। বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়ে হেক্সা মিশনের পথে শক্ত অবস্থান নিল ব্রাজিল। ফিলাডেলফিয়ার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সিতে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেলেসাওরা, তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৩ মিনিট পর্যন্ত। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ তৈরি করা আক্রমণ থেকে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন মাতিউস কুনিয়া। এরপর ৩৬ মিনিটে আবারও ভিনির পাস কাজে লাগিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফরওয়ার্ড। প্রথমার্ধের যোগ করার সময় নিজের নামও স্কোরশিটে তোলেন ভিনিসিয়াস জুনিয়র। লুকাস পাকেতার পাস ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান করেন ৩-০। ৩ গোলেই সরাসরি প্রভাব রেখে ম্যাচের নায়ক হয়ে ওঠেন ব্রাজিলিয়ান তারকা। তবে জয়ের আনন্দে কিছুটা শঙ্কাও যোগ হয়েছে ব্রাজিল শিবিরে। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার ডান উরুর পেছনের অংশে অস্বস্তি অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে, যদিও চোটের মাত্রা নিয়ে এখনও নিশ্চিত কিছু বলেনি দল। গ্যালারিতে ছিল ব্রাজিল সমর্থকদের উল্লাস, গান আর উৎসবের আমেজ। অন্যদিকে টানা দ্বিতীয় হারে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। কুনিয়ার জোড়া গোল, ভিনির ঝলক আর রাফিনিয়ার ইনজুরি সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় নিয়ে এখন নতুন ছন্দে ব্রাজিল। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। প্রথম 2 ম্যাচে অনুপস্থিত থাকার পর অবশেষে সুখবর ব্রাজিল শিবিরে। আগামী বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে নিশ্চিত বার্তা দিয়েছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার এককভাবে অনুশীলন করবেন। এরপর সোমবার থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত থাকবেন। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের হয়ে ম্যাচে চোট পাওয়ার প্রায় 1 মাস পর গত মঙ্গলবার প্রথমবার বল পায়ে অনুশীলনে ফেরেন নেইমার। হাইতির বিপক্ষে ম্যাচের জন্য তিনি ফিলাডেলফিয়ায় যাননি, বরং এই বিশ্বকাপের বেস ক্যাম্প মরিস্টনের হোটেলে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাম পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী রবিউল আলম। দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণীকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জন আকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও জানান মন্ত্রী। আগস্টের মধ্যে ঢাকা পাবনা একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে, আমাদের কোচ আসছে। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা 2টি লাইন চালু করছি, একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা। সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, সরকারের নতুন পর্যটন উন্নয়ন পরিকল্পনায় সিলেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য বিমানবন্দর উন্নয়নেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমি যখন লন্ডনে গিয়েছি তখন সব সিলেটে যারা ছিলেন সবার দাবি ছিল যে এটা আন্তর্জাতিক এয়ারপোর্ট যেন করা হয়।
আজকের তরুণরাই আগামী রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব দেবে, তাই এখন থেকেই দেশ ও মানুষের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ের দিকে তরুণদের আলোচনা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত সামাজিক নিরাপত্তা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বিতর্ক প্রতিযোগিতার অনেক আলোচনায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে বলেও মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যসম্মত বিতর্কের সংস্কৃতি একটি রাষ্ট্র অথবা আন্তর্জাতিক সমাজ ব্যবস্থার মধ্যে কাঠামোবদ্ধ করা এবং এটাকে গ্লোবাল সিভিলাইজেশনের একটা বিল্ট ইন কম্পোনেন্টে এস্টাবলিশ করতে পারাটা সিভিলাইজেশনের জন্য কিন্তু একটা বড় আশীর্বাদ।